Dear students, welcome to our YouTube channel বাঁকুড়া ব্রেনওয়েভ। আমরা এর আগের ক্লাসে জাস্ট একটু আলোচনা করেছিলাম যে ভেক্টরের যোগ কি করে করতে হয়। আজকে ভেক্টর যোগ সম্পর্কে যে দুটো বিশেষ ল রয়েছে, অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, সেই দুটো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং আশা করছি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আজ পড়ে ফেলবো। কিন্তু যদি তোমরা আজকে এই ক্লাসটা প্রথম দেখছো তাহলে একটু সমস্যা হবে, কারণ প্রথম দিকে আমি ভেক্টরের যে কনসেপ্টগুলো ডেভেলপ করেছি সেগুলো না জানলে আজকের ক্লাসটাতে একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা প্লেলিস্টে চলে যাও। আমরা চ্যানেলে আলাদা আলাদা সাবজেক্টের জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে যে ওখানে ফিজিক্সের আলাদা প্লেলিস্ট রয়েছে, যেখানে 1, 2, 3 করে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে সব ভিডিও দেওয়া আছে। তাহলে এই ভিডিওটা দেখার আগেই তোমরা কি করবে, যে তোমরা প্রথম এই ভিডিওটা এখন দেখছো তাহলে তোমরা এই ভিডিওটা অফ করে প্লেলিস্টে চলে যাও এবং প্লেলিস্টে গিয়ে পুরোনো ভিডিওগুলো আগে দেখে নাও, যে 2-3টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তারপর তোমরা এই ভিডিওটা স্টার্ট করো, তাহলে কি হবে তোমাদের বুঝতে বেশ সুবিধা হবে। আর আমি এর যে ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই প্লেলিস্টে চলে যেতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো যেরকম বললাম যে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আগেও ইউজ করেছি, কম কম ইউজ করেছি আমরা, কিন্তু তখন আমরা এটা জানতাম না যে এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে। সে যাই হোক, সেটা তোমরা আগের ক্লাসে দেখতে পেয়েছো। আজকে আমরা একদম ফ্রেশলি ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা স্টার্ট করব। তাহলে আজকে আমাদের টপিক কি না, ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। টপিকস হচ্ছে কি triangle law of vector addition বা বলতে পারি ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র এর সাহায্যে আমরা কি করব, দুটো ভেক্টরের যোগ করব। দুইয়ের বেশি যদি ভেক্টর হয় তখন আমাদের একটা অন্য সূত্র রয়েছে, যেটাকে আমরা বহুভুজ সূত্র বলে থাকি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ সূত্র ইউজ করব। ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরের যোগ করা যায় শিখব। একই রকম ভাবে সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের যোগ করা যায় সেটা শিখব। তারপরে আমরা দেখব যে কিভাবে দুইয়ের বেশি ভেক্টর যদি হয় তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা যোগ করতে পারবো। তাহলে এখন দুটো ভেক্টর নিয়ে আমরা একটু স্টাডি করি। ভেক্টরের ত্রিভুজ সূত্র। যেরকম আমি বলেছি আগের ক্লাসেও যে তোমরা অবশ্যই কপি পেন নিয়ে বসবে, ঠিক আছে? কারণ ক্লাস নোট অত্যন্ত জরুরি, আমি বারবার বলছি, না হলে কিন্তু অনলাইন ক্লাস করার বা ইউটিউব ভিডিও দেখার কোনো মানে হয় না। তোমাদেরকে প্রপার কপি বানাতে হবে, প্রপার খাতায় লিখতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে খুব সুবিধা হয়। ওকে, তো দেখো আমরা দুটো ভেক্টরের যোগের ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজ সূত্র ইউজ করি। কিভাবে ইউজ করি, মনে করো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর রয়েছে মনে করো বি ভেক্টর সাপোজ। তো আমরা এই দুটো ভেক্টরের যোগ করতে চাইছি এবং দেওয়া আছে যে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটা তোমরা ধরে নাও যে সাপোজ আলফা। এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে যে আলফা। এটা তোমাদের গিভেন থাকবে। তাহলে এ ভেক্টর মানে হচ্ছে যে এ ভেক্টরের মান দেওয়া থাকবে অবশ্যই। তাহলে এ ভেক্টরের মান, যেটা মড এ আমরা বলে থাকি, সেটা ধরে নিলাম এ। বি ভেক্টরের মান মড বি, সেটা ধরে নিলাম বি। তাহলে দেখো আমাদেরকে দুটো ভেক্টর যাদের মান দেওয়া থাকবে এবং অভিমুখও দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেওয়া থাকবে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আমাদের কি নির্ণয় করতে হবে না, এই দুটো ভেক্টর যোগ করে যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে ভেক্টরের ক্ষেত্রে যোগফলকে বলা হয় লব্ধি বা রেজাল্ট্যান্ট, অর্থাৎ দুটো ভেক্টর যোগ করলে একটা নতুন ভেক্টর পাওয়া যাবে। সেই ভেক্টরটার নাম হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। সবসময় মনে রাখবে যে দুটো ভেক্টর যোগ করে যে তৃতীয় ভেক্টর পাওয়া যাবে সেটা অবশ্যই কি হবে, ওই দুটো ভেক্টরের মতোই অন্য একটা ভেক্টর রাশি হবে। যেমন মনে করো দুটো বল যদি আমরা যোগ করি, তাই দুটো বল যোগ করে যে নতুন রাশিটা পাবো সেটা বলই হবে। তাহলে সবসময় কি হবে, ভেক্টরের সঙ্গে ভেক্টরের যোগ হবে, দিয়ে যে আমরা প্রোডাক্ট পাবো, যে আমরা ফাইনাল রেজাল্ট পাবো সেটাও কিন্তু ভেক্টরই হবে।
তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, প্রসেস কি বলছে, ত্রিভুজ সূত্র কি বলছে, যে আমাদেরকে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরকে এমনভাবে প্লেসড করতে হবে তারা যেন একটা ত্রিভুজের পরপর দুটো বাহু দ্বারা প্রকাশিত হয়। তোমরা জানো ত্রিভুজের তিনটে বাহু থাকে, তাই তিনটে বাহুর মধ্যে দুটো বাহুকে অকুপাই করবে এই দুটো ভেক্টর, কিন্তু এমনভাবে অকুপাই করবে যে তাদের যে ডিরেকশনটা সেটা যেন পরপর থাকে, ক্রমানুসারে থাকে। অর্থাৎ যদি আমরা এইভাবে বলি যে এ ভেক্টর রয়েছে মনে করো, তাহলে এ ভেক্টর রয়েছে, তাহলে এটা মনে করো যে এ ভেক্টর যে ত্রিভুজটার একটা বাহুকে অকুপাই করে নিয়েছে, তাহলে আর একটা বাহুকে ঠিক এর পর থেকে শুরু হবে বি ভেক্টর যেটা অকুপাই করবে। তাই এটা ত্রিভুজের দুটো বাহু অকুপাই হয়ে গেল, এবং এরা কিরকম ভাবে থাকবে বলা হচ্ছে যে পরপর থাকবে ক্রমানুসারে। তাহলে লব্ধি ভেক্টরটা হবে বলছে এই বিপরীত ক্রমে গৃহীত যেটা তৃতীয় বাহু। দেখো বিপরীত ক্রম মানে কি, এই দিক বরাবর যেটা যাচ্ছে সেটা কি ডিরেকশন, দেখো এ ভেক্টরের যে ডিরেকশন আর বি ভেক্টরের যে ডিরেকশন সেটা এই বরাবর, আমরা বলতে পারি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে তৃতীয় যে বাহুটা হবে সেই বাহুটা যে ভেক্টরকে প্রকাশ করবে সেটা হবে এর বিপরীত অভিমুখ, মানে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ এই দিক থেকে এই দিক। তাহলে এই যে তৃতীয় বাহুটা, এই তৃতীয় বাহু কি করবে, এ এবং বি এর যে লব্ধি ভেক্টর অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর আর কে প্রকাশ করবে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আর ভেক্টর হয়ে যাবে এ প্লাস বি, মানে আর হয়ে গেল এ এবং বি ভেক্টরের লব্ধি। এবং এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটা কোনটা হবে বলো, আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের নিয়ম শিখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, যে আমরা যে বিন্দুতে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাইবো সেই বিন্দুতে কি করতে হবে, আমাকে দেখতে হবে দুটো ভেক্টরই যেন সেখান থেকে আউটওয়ার্ডস থাকে। তাহলে দেখো এই বিন্দুতে কি হচ্ছে, এ ভেক্টর তো ইনওয়ার্ডস কিন্তু বি ভেক্টর আউটওয়ার্ডস, তাহলে এ ভেক্টরটাকে যদি আমি আউটওয়ার্ডস করতে চাই এটাকে আমাকে এইদিকে বাড়িয়ে নিয়ে আসতে হবে, তাহলে এইদিকে হয়ে যাবে এ ভেক্টরের যে বর্ধিত অংশটা। তাহলে কি হবে, এই এ ভেক্টরের অ্যাকচুয়াল ডিরেকশন এটা আর বি ভেক্টরের অ্যাকচুয়াল ডিরেকশন এটা, তাহলে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ আলফা সেটা হয়ে যাবে এইখানে। ক্লিয়ার? তাহলে দেখো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো এ এবং বি এর যে যোগফল অর্থাৎ লব্ধি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্রের মেন স্টেটমেন্ট। তাহলে ত্রিভুজ সূত্র কি বলছে দেখো, ত্রিভুজ সূত্রের যে স্টেটমেন্ট যে বিবৃতি সেটা কি না, দুটি ভেক্টর দেখো আমি লিখছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য, যদিও ফার্স্ট সেমিস্টার এমসিকিউ এক্সাম হবে তবুও স্টেটমেন্টগুলো তোমরা খাতাতে লিখে রাখবে, কারণ স্টেটমেন্টগুলো যত লিখবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত এমসিকিউ কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। তাহলে আমরা বলতে পারি দেখো যে দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা প্রকাশিত হয় তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি লব্ধি ভেক্টরকে প্রকাশ করে। লব্ধি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এটা হয়ে গেল লব্ধি ভেক্টর। এখন যেমন আমরা বলছি এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, তেমনি লব্ধি ভেক্টরের একটা মান থাকবে, সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ম্যাথমেটিক্যালি সেই মানটা কত হবে নির্ণয় করতে হবে, এবং অবশ্যই সেটা এ, বি এবং আলফা দিয়ে প্রকাশিত হবে, কারণ আমাকে দেওয়া আছে এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি এবং এ আর বি এর যে মধ্যবর্তী কোণ সেটা আলফা। তাহলে আমাকে কি করতে হবে, এই আর ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে যে ত্রিভুজের এই যে তৃতীয় বাহুটা রয়েছে
সেই তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কারণ দেখো, আমি ভেক্টরের যে জ্যামিতিক প্রকাশ সেখানে আমরা বলেছিলাম যে একটা ভেক্টরকে যখন আমরা একটা সরল রেখার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, তখন সেই সরল রেখাটার যে দৈর্ঘ্য হয় সেটাই হচ্ছে ভেক্টরের মান। তাহলে দেখো, ত্রিভুজের এই বাহুটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এ ভেক্টরের মান, ত্রিভুজের এই বাহুটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে অবশ্যই এই থার্ড বাহুটার যে দৈর্ঘ্য হবে সেটা আর ভেক্টরের মান হবে। অর্থাৎ আমাদেরকে এই তৃতীয় বাহুটার অর্থাৎ যে বাহুটা দ্বারা আর ভেক্টর প্রকাশিত হয়েছে সেই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সেটাই হয়ে যাবে ভেক্টরের মান। আর ভেক্টরটার অভিমুখ আমরা যদি জানাতে চাই, যদি প্রকাশ করতে চাই, তখন আমরা এটা বললে যথেষ্ট হয়ে যাবে যে এ ভেক্টর আর এর সঙ্গে ঠিক কত কোণ করে আছে, আমরা ধরে নিলাম থিটা কোণ করে আছে। তাহলে এই থিটা কোণটা যদি আমরা বের করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে লব্ধি ভেক্টরের অভিমুখটা অ্যাকচুয়ালি কোন দিকে, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে সে কত কোণ করে রয়েছে। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? বেসিক্যালি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আর ভেক্টরের মান এবং থিটা কোণটা। কিন্তু আর এবং থিটা অবশ্যই প্রকাশিত হবে এ, বি এবং আলফা দ্বারা, অর্থাৎ সেই এক্সপ্রেশনটাতে এ, বি এবং আলফা ছাড়া অন্য কিছু কিন্তু থাকবে না। ওকে, তাহলে দেখো আমি ছবিটা আবার রিড্র করছি এবং আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে আমরা নির্ণয় করার চেষ্টা করব এই বাহুটা। দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে যদি এটা সমকোণী ত্রিভুজ হতো, মনে করো যদি এটা হতো এ, এটা হতো বি, এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, আমি শুধু মানগুলো লিখছি এখানে, তাহলে এটা হতো আর ভেক্টরের মান। দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর ইজিলি নির্ণয় করতে পারতাম। এখান থেকে দেখা যাচ্ছে আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিউ টু পিথাগোরাস থিওরাম। কিন্তু সমস্যা হয়ে গেছে, দেখো এটা কোনো সমকোণী ত্রিভুজ নয়। তাহলে আমাকে ইন্টেলিজেন্টলি এটা সলভ করতে হবে। কিভাবে আমি সলভ করতে পারবো? দেখো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ নয়, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজে পরিণত করার জন্য আমি এইখান থেকে একটা লম্ব টেনে নেবো। তাহলে দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা কারণ দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? আর এই একটা সমকোণী ত্রিভুজ, বড় সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই দুটো সমকোণী ত্রিভুজ আমরা ব্যবহার করব, দিয়ে আমরা আর ভেক্টরের মান নির্ণয় করব। ওকে, তাহলে দেখো ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি ছবিটা আবার রিড্র করছি। ওকে, তাহলে মনে করো এটা হচ্ছে যে আমাদের এ ভেক্টর, সাপোজ এ ভেক্টর যার মান হচ্ছে যে এ, আমি শুধু মানগুলো লিখছি। এটা হচ্ছে যে বি ভেক্টর, ওকে, যার মান হচ্ছে যে বি। আর এটা হচ্ছে যে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহু, তৃতীয় বাহু, যার মান হচ্ছে আর। আমি আবার বলছি, শুধু আমি মানগুলো লিখেছি, ভেক্টরের মানগুলো লিখেছি। তাহলে দেখো, এইখানে যে কোণটা ছিল, অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল আলফা, যেটা গিভেন, আর এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে সমকোণী ত্রিভুজে পরিণত করার জন্য একটা লম্ব টেনে নিই, এখানে সবচাইতে বেস্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমরা এই সমকোণী ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এইখান থেকে এইখান অবধি যে ভ্যালুটা, বাহুটা যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে যে এ, সেটা আমরা অলরেডি নির্ণয় করে নিয়েছি। তাহলে যদি আমরা এইটুকু অংশ নির্ণয় করতে পারি, দেখো, তাহলে যে বড় ত্রিভুজটা রয়েছে, বড় যে সমকোণী ত্রিভুজটা রয়েছে, সেই সমকোণী ত্রিভুজটার যে ভূমিটা সেটা পেয়ে যাব। তাহলে তুমি দেখো, যদি আমি এখানে কিছু একটা নাম দিয়ে দিই, সাপোজ আমরা নাম দিয়ে দিচ্ছি এটা এন, এম এন, ওকে, আর এই পয়েন্টের নাম দিয়ে দিলাম পি, এই পয়েন্টের নাম দিলে কিউ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ এন আর হচ্ছে এম কিউ এন। ওকে, এখন দেখো, যদি আমরা এই পি কিউ এন বড় ত্রিভুজটার কথা ভাবি, তাহলে বড় ত্রিভুজটার অতিভুজ আমাকে নির্ণয় করতে হবে, মানে আর নির্ণয় করতে হবে। তাহলে ভূমিটা আমার প্রয়োজন আর লম্ব প্রয়োজন। লম্ব মানে হচ্ছে যে কিউ এন, আর ভূমি মানে হচ্ছে পিএম প্লাস এম এন। তাহলে পিএম আমি অলরেডি জানি, আমি যদি এম এনটা নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো, যদি আমরা এই ত্রিভুজটার কথা ভাবি, যে ত্রিভুজ এম এন কিউ, এই ত্রিভুজটা থেকে দেখো, এই ত্রিভুজটা থেকে যদি আমরা নির্ণয় করতে চাই, কি নির্ণয় করতে চাই? লম্ব। এই ত্রিভুজটা কি জানা আছে? দেখো, এই ত্রিভুজটার যে এই অতিভুজ অর্থাৎ বি জানা আছে। দেখো, বি হচ্ছে অতিভুজ এম এন কিউ ত্রিভুজটার। তাহলে আমাকে লম্ব আর ভূমি নির্ণয় করতে হবে।
তাহলে অতিভুজের সঙ্গে লম্বরও সম্পর্ক আছে, অতিভুজের সঙ্গে ভূমিরও সম্পর্ক আছে। আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ যদি হয়ে যায় তাহলে সেটা সাইন, তাহলে সাইন আলফা যদি আমরা বলি, দেখো এই ত্রিভুজটা থেকে দেখো সাইন আলফা কত হবে, সাইন আলফা হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে যে কিউ এন আর অতিভুজ হচ্ছে যে বি। তাহলে এখান থেকে আমরা পেয়েছি দেখো কিউ এন ইকুয়াল টু বি সাইন আলফা, বি সাইন আলফা। তার মানে এই যে কিউ এন এর দৈর্ঘ্য হয়ে গেল বি সাইন আলফা। দেখো আচ্ছা এম এন কি করে পাবো, এম এন হচ্ছে ভূমি, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কস। তাহলে দেখো কস আলফা মানে হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে যে এম এন আর অতিভুজ হচ্ছে বি। তাহলে এম এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো বি কস আলফা, বি কস আলফা, অর্থাৎ এই যে জায়গাটা এটা হচ্ছে বি কস আলফা। তাহলে দেখো এই যে বড় ত্রিভুজটা রয়েছে পি কিউ এন ত্রিভুজটার, পি কিউ এন ত্রিভুজটার যে পুরো ভূমি, সেই ভূমির হচ্ছে যে টোটাল যে মান সেটা হচ্ছে এ প্লাস বি কস আলফা। দেখো আর লম্ব হয়ে গেছে বি সাইন আলফা, তাহলে অতিভুজ আমরা আর অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে ত্রিভুজ পি কিউ এম থেকে আমরা কি পাচ্ছি, দেখো পি কিউ এম থেকে কি পাচ্ছি, দেখো তাহলে ত্রিভুজ বড় সমকোণী ত্রিভুজটা পি কিউ এম থেকে পাই অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি কত, এ প্লাস বি কস আলফা, তাহলে দেখো এ প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে বি সাইন আলফা, বি সাইন আলফা তার হোল স্কোয়ার। দেখো এটা সমাধান করলে আমরা আর স্কোয়ার পেয়ে যাবো। দেখো আর স্কোয়ার সমান কত হবে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইউজ করতে পারি, এ স্কোয়ার দেখো প্লাস টু এ বি কস আলফা প্লাস বি কস আলফা হোল স্কোয়ার, তার মানে কত হবে বি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস দেখো বি সাইন আলফা হোল স্কোয়ার, তার মানে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু, তাহলে দেখো এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস যদি আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিই হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা অবশ্যই তোমরা জানো 1, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে যদি এটাকে আমরা সাজিয়ে লিখি আর স্কোয়ার ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, টু এ বি কস আলফা। এই মানটা আমি একবার লিখেছিলাম মনে করে দেখো, যখন আমি বোঝাতে চাইছিলাম যে প্রবাহ মাত্রা কেন ভেক্টর রাশি নয়, প্রথম ভিডিওতে আমি এক্সপ্লেন করার জন্য এই সূত্রটা ইউজ করেছিলাম, যে সূত্রটা আমরা এখন প্রমাণ করলাম। তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। তাহলে এটা হচ্ছে কি না দুটো ভেক্টরের যোগ করে যে লব্ধি পাওয়া যাবে সেই লব্ধি ভেক্টরটার মান পাওয়া গেল, অর্থাৎ জাস্ট অতিভুজটার দৈর্ঘ্য, মানে ত্রিভুজটার এই পি এম কিউ ত্রিভুজটার তৃতীয় বাহুর দৈর্ঘ্য। পি এম কিউ ত্রিভুজটার সাপেক্ষে তো এটা অতিভুজ নয়, অতিভুজ হচ্ছে পি এম কিউ ত্রিভুজটার সাপেক্ষে। তাহলে এটা হয়ে গেল কি ওই লব্ধি ভেক্টরের মান। তাহলে দেখো লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে, থিটা কোণটা নির্ণয় করতে হবে। তা থিটা কোণ কি করে পাবো, দেখো সেম ত্রিভুজটি আমরা যদি দেখি, ত্রিভুজ পি কিউ এন থেকে যদি দেখি, দেখো ট্যান থিটা মানে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বি সাইন আলফা, ভূমি কত এ প্লাস বি কস আলফা। তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা ট্যান থিটা যদি পেয়ে যাই, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বি সাইন আলফা, ভূমি হচ্ছে যে এ প্লাস বি কস আলফা। ঠিক আছে, তাহলে দেখো এই সমীকরণটা থেকে আমরা ভেক্টরটার মান পেয়ে যাব, আর এই সমীকরণটা থেকে আমরা ভেক্টরটার অভিমুখ পেয়ে যাব। কারণ ট্যান থিটা যদি আমরা জানি তাহলে থিটা সমান নির্ণয় করতে পারবো, কারণ আমাকে বি দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, বসিয়ে দিলেই এখান থেকে ট্যান থিটা পেয়ে যাবো, সেখান থেকে থিটা পেয়ে যাবো, আর এখানে এ বি আলফা বসিয়ে দিলে আর পেয়ে যাবো। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো ভেক্টর যোগ করে যে তৃতীয় ভেক্টরটি পাওয়া যাবে সেই ভেক্টরটার মান এবং অভিমুখ আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমি একটু আগে যে কন্ডিশনটা বলছিলাম যে যখন এটা লম্ব থাকবে, এই কেসটা যখন হবে তখন কি হবে, দেখো তখন কেমন একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। ভেরি সিম্পল, দেখো ভেরি সিম্পল,
এবং এখান থেকে দেখো আরেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, এই কোণে যদি থিটা হয় তাহলে বলো এখান থেকে এখানে এখানে ট্যান থিটা কত হবে, সিম্পল দেখো লম্ব বাই ভূমি কত b/a, ঠিক না? তাহলে দেখো এরকম যদি থাকে তাহলে তো আমরা ত্রিভুজ যে সূত্রটা আমি প্রমাণ করলাম এখানে এটা কোনো প্রয়োজনই নেই, আমরা ডাইরেক্ট পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা করে দেবো। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি না হয়, তাহলে দেখো তখন কোন সূত্রটা, এই সূত্রটা। তাহলে এটা কি একটা জেনারেল ফর্মুলা, আর এটা কি একটা স্পেশাল কেস যখন অনলি 90 ডিগ্রি থাকবে। তাহলে যেহেতু এটা জেনারেল ফর্মুলা, তাহলে দেখো এখান থেকে আমরা স্পেশাল কেসটাতে যেতে পারবো। যদি আলফা ইকুয়াল আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই, দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ তো আলফা, মানে এই কোণটা আলফা। তাহলে দেখো এখানে যদি আমরা এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি বলি, তাহলে আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি এখানে, তাহলে জেনারেল ফর্মুলাটাতে যদি আমরা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে আগেরটা চলে আসবে। তাহলে দেখো ফর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে, দেখো আগের ফর্মুলাটা চলে আসবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। তোমরা জানো cos 90 কত, 0। তাহলে cos 90 যদি 0 হয় তাহলে এই টার্মটা 0, তাহলে কত থাকবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তেমনি এইখানেও দেখো, এইখানে যদি আমরা আলফা সমান 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে দেখো এটা কত হবে, বি সাইন 90, ট্যান থিটা সমান হয়ে যাবে দেখো বি সাইন 90 ডিভাইড বাই এ প্লাস বি cos 90। তাহলে cos 90 তো 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, sin 90 1, তাহলে উপরে b ইন্টু 1 ডিভাইড বাই a প্লাস 0। তাহলে ট্যান থিটা সমান কত হচ্ছে দেখো b/a, মিলছে? তাহলে দেখো যেটা আমরা অলরেডি আমরা আগেই জানতাম, ক্লাস 9-10 আমরা জানতাম, যদি আমাকে এরকম কোনো একটা ত্রিভুজ কেউ দিয়ে দিত, সমকোণী ত্রিভুজ দিয়ে দিত, যদি বলতো যে এটা a ভেক্টরের মান, এটা b ভেক্টরের মান, তাহলে ইজিলি আমরা এটা নির্ণয় করতে পারতাম যেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এর মান হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি বলো যে এটা কত অ্যাঙ্গেলে আছে a এর সঙ্গে, তাহলে ট্যান থিটা সমান b/a, সিম্পল। তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো জেনারেল ফর্মুলা যে আলফার মান যে কোনো হোক হবে। মনে করো কেউ বলে দিল আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, তখন আমরা এখানে 30 ডিগ্রি বসাবো, এগুলোতে 30 ডিগ্রি বসাবো। তাহলে ইন জেনারেল আমরা পাচ্ছি যে ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরের যোগ করতে হবে জিওমেট্রিক্যালি, এবং ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম বাই ইউজিং সিম্পল ট্রিগোনোমেট্রি অ্যান্ড অ্যালজেব্রিক ফর্মুলা যে এই আর ভেক্টরটার মান কত হবে, এর অভিমুখেই বা কত হবে, অভিমুখী বা কোন দিকে হবে সেটা আমরা কোণের সাহায্যে বলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা ত্রিভুজ সূত্রের ডিটেলস আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে পড়বো, তারপর আমরা ভেক্টর যোগের কিছু নিউমেরিক্যালস অর্থাৎ প্রবলেমস করব। ওকে, থ্যাংক ইউ।